হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সেই ভোর রাত থেকে আজকে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে, থামাথামির কোনো নাম নেই। দাঁড়ান, জানলাটা খুলে বাইরের দৃশ্যটা আপনাদেরকে একবার দেখাই। এদেশে জানেন তো, আমাদের দেশের মতো ওরকম এক নাগাড়ে বৃষ্টি হয়ে যে থেমে যায়, ওই ব্যাপারটা খুব একটা লক্ষ্য করা যায় না। এদেশের বৃষ্টি কেমন বলুন তো? সারা দিন ধরে একটু একটু করে হবে, আর ঝিপঝিপ করে মাঝে থামবে, আবার বন্ধ হবে, আর একটু দমকা হাওয়াও বয়। আজকে আমার তেমন কোনো কাজ নেই। গতকালকের যা রান্নাবান্না করেছিলাম সেগুলোই অনেকটা পরিমাণ রয়ে গিয়েছে, ওই যেমন ডাল, ডিম কষা সবই রয়ে গিয়েছে। তাই ভাবলাম একার জন্য আর নতুন কিছু বানিয়ে লাভ নেই, যা আছে ওই দিয়ে আমার দুপুরের খাবার দিব্যি হয়ে যাবে। রান্নাবান্না নেই বলে সকালের দিকটায় আজকে ঘরের খুচখাচ অনেক কাজ করেছি। ওই যে লিভিং রুমে শোনার জন্য যে ওয়ার্ড্রপটা কিনেছিলাম সেটা সম্পূর্ণ ফাঁকা করে টিভির ঘরে নিয়েছি। সব জিনিসপত্র নামিয়ে নিয়েছিলাম বলে একেবারে হালকাই ছিল, তাই আস্তে ধীরে নিতে পেরেছি। আসলে লিভিং রুম থেকে ওটা সরিয়ে টিভির ঘরে নিয়েছি এটা ভেবেই, যেহেতু লিভিং রুম টিভির রুমের থেকেও অনেকটাই লম্বায় বড়, তাই সোনা আসার পর ওকে নিয়ে হাঁটাহাঁটি যাতে করতে সুবিধা হয় ওই কারণে। যতই এদেশে ধুলোবালি কম হোক না কেন, ঘরে তো একটা হালকা ডাস্টিং থাকেই, তাই পরিষ্কার করতে গিয়ে একটু তো ময়লা আবর্জনা গায়ে লেগেছেই। তাই সকাল সকাল স্নান করে ফেলেছিলাম। স্নান সেরে ফ্রেশ হয়ে এখন পুজো দিলাম। স্নান করে কোনো দিকে না গিয়ে আগে পুজো দিলে আমি না একটা দারুণ পজিটিভিটি ফিল পাই। রান্নাঘরে এসে ফ্রিজ থেকে যা যা খাবার ছিল সবকিছু একবারে থালার মধ্যে আর বাটির মধ্যে করে নিয়ে আমি গরম করতে দিয়ে দিয়েছি মাইক্রোওভেনে। আর এই ফাঁকে চলুন, দুপুরে খাবার মতো কয়েকটা ফল রয়েছে তো সেগুলো কেটে নেব। এই যেমন কিছু আঙুর, আপেল, আর রয়েছে একটা শাকালু। জাপানিজ চালের ভাতটা একটু স্টিকি হয়, এই কারণে আগের দিন রান্না করে সেটা পরদিন আর খাওয়া যায় না, কিন্তু পান্তা ভাত করে খাওয়া যায়। ওই কারণে ভাত আমি একদম গরম গরমই রান্না করি। বৃষ্টি পড়ছে আর তাই ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার রয়েছে, ওই জন্য ভাবছি খাওয়া দাওয়ার শেষে একটা লম্বা ঘুম দেব। সন্ধেবেলায় কাঞ্চন বাড়ি আসার পর আচারি তেল দিয়ে মুড়ি চানাচুর শসা পেঁয়াজ মাখিয়েছিল, আর ওর জন্য এক কাপ চা। ওই মুড়ি চানাচুর খেতে খেতে জমিয়ে হইচই একটা সিরিজ দেখছিলাম। ঘড়ির দিকে আর চোখই পড়েনি, 7:45 বাজতে চললো। এখন চলুন রান্নাঘরে গিয়ে একটু জমিয়ে খিচুড়ি রান্না করা যাক। আমার মনে হয় খিচুড়ির মধ্যে সবথেকে জনপ্রিয় সবজি এই ফুলকপি, আলু, কুমড়ো, টমেটো। আর হ্যাঁ, ভালো লাগলে একটু মটরশুঁটি, বিনস আর গাজরও দেয়া যায়। সুন্দর দেখায় আর খেতেও ভালো লাগে। তবে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমার মা যতবার খিচুড়ি রান্না করে, খিচুড়িতে এক টুকরো বেগুন ফেলে দেয়। আসলে বেগুন খেতে আমাদের বাড়ির সবাই আমরা এতটা ভালোবাসি, তাই খিচুড়িতে বেগুন আমাদের একেবারেই মন্দ লাগে না। হ্যাঁ, জানি একটু অদ্ভুত, তবে খেতে কিন্তু একেবারেই মন্দ লাগে না। অনেকেরই দেখি অভিযোগ আমি কেন খিচুড়িতে বেগুন দিই। তবে আজকে নিন, আপনাদের কথা মতো বেগুনটাকে স্কিপ করে দিলাম। যা যা উপকরণ ছিল বাড়িতে সব গুছিয়ে নিয়েছি। এখন চলুন ঝটপট রান্না শুরু করি। আশা করি আপনারা হয়তো অনেকেই জানেন আমার বেবি ডেলিভারি হবার আর বেশি দিন বাকি নেই। এমতো অবস্থায় একই রকম একটা কমেন্ট প্রায় সব ভিডিওতে একটা দুটো করে পাই, আর সেটা হলো পৃথিবীর বেশ কিছু দেশে যেমন ডক্টররা আগে থেকেই বেবির জেন্ডার বলে দেন, অর্থাৎ ছেলে নাকি মেয়ে হবে, তো জাপানেও কি বলে দেয়? আবার অনেকে এমন ভাবেও প্রশ্ন করেন কত মাসে আমি জানতে পেরেছি ছেলে নাকি মেয়ে হবে, অথবা কেন আমি এখনো শেয়ার করলাম না। আজকে একদম চটজলদি রান্নাবান্না করছি। সমস্ত কিছু তেলে ভেজে নিয়ে চালটাকে একই সাথে ভেজে জল ঢেলে দেব। ওই যে তখন বললাম যে হাতে অত সময় নেই, অনেকটাই রাত হয়ে গিয়েছে। রান্নাবান্না করব, কিচেনটা ক্লিন হবে, একটু রেস্ট করব। শটাং করে রান্নাবান্না শেষে তো আর সরাসরি খেতেও বসা যায় না। যাই হোক, যেটা বলছিলাম আপনাদেরকে, আমাদের দেশে যেমনটা আগে থেকে বেবির জেন্ডার বলে দেয়া একটা আইনত অপরাধ, তবে এদেশে এমন কোনো ব্যাপার নেই। এদেশে মোটামুটি 17 থেকে 18 সপ্তাহের পরে ডক্টররা যদি বুঝতে পারেন বেবির জেন্ডার কি রয়েছে, তাহলে অবশ্যই তারা জানিয়ে দেন, এবং এটি সম্পূর্ণ আইনত বৈধ।
তবে আমার ক্ষেত্রে এই বিষয়গুলো একটু জটিল ছিল, তার কারণ যারা প্রথম থেকেই এদেশে চিকিৎসা হন অর্থাৎ প্রেগন্যান্সিতে ডক্টর দেখান এখানে, তারা যেমন প্রথম থেকেই সম্পূর্ণ রকম রেকর্ডের মধ্যে থাকেন, আমার ক্ষেত্রে তো সেটা ছিল না। কনসিভ করার পর প্রথম 4 সপ্তাহ পর্যন্ত আমি এখানকারই একটি প্রাইভেট লেডিস ক্লিনিকে আন্ডার কনসালটেড ছিলাম, আর তারপরই তো অসুস্থতার কারণে দেশে চলে যাই আর ফিরে আসি সেই 20 সপ্তাহ নাগাদ। আর ততদিনে আমার ওই লেডিস ক্লিনিকের শর্ত অনুযায়ী 18 সপ্তাহের পর ওনারা আমাকে আর দেখবেন না, এটা আগে থেকে জানিয়ে দিয়েছিলেন। তো আমার 18 সপ্তাহ ওভার হয়ে গিয়েছিল, আর তারপর আমার বাড়ির খুব কাছেরই একটি জেনারেল হসপিটাল আমি ডক্টর দেখাতে শুরু করি। এদিকে চাল ডাল সবজি বেশ সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আদা কাঁচা লঙ্কার একটু পেস্ট দেব। খিচুড়ির মধ্যে আদা কাঁচা লঙ্কার এই কাঁচা গন্ধটা আমার দারুণ লাগে। হসপিটাল থেকে আগে থেকেই জানিয়ে দেবে আমাদের ছেলে হবে নাকি মেয়ে, এই ব্যাপারটা নিয়ে আমি আর কাঞ্চন দারুণ এক্সাইটেড ছিলাম। কিন্তু সত্যি কথা হলো এটাই, আমি যতবার ডক্টর দেখিয়েছি, প্রত্যেক মাসে এক একবার করে ডক্টর দেখাতাম, আর প্রত্যেক মাসেই ডক্টর যখন সেইবিৎসু চেক করতো, সেইবিৎসু মিন্স জেন্ডার চেক করতো, প্রত্যেকবারই বেবি এমন পজিশনে থাকতো আর পাগুলো এমন ভাবে রাখতো যে বেবির লিঙ্গটাই ডক্টর ঠিক করে দেখতে পারতেন না। প্রত্যেকবার হসপিটাল থেকে হতাশ হতাম, আর এমন হতে হতে একেবারে 8 মাসের শেষের দিকে এসে আমরা জানতে পেরেছিলাম আমাদের ছেলে হবে নাকি মেয়ে। প্রত্যেকবার চেক আপের আগের দিন আমি আর কাঞ্চন সবসময় প্ল্যানিং করতাম কালকেই জানতে পারবো বেবির জেন্ডার কি হতে চলেছে, আর সেই মতো আমরা শপিং করা শুরু করি। এরকম করতে করতে আমরা এত হতাশ হয়ে গিয়েছিলাম, তাই ছেলে এবং মেয়ে উভয়ই পড়তে পারে এমন কিছু পোশাক, মানে ওই জেন্ডার নিউট্রাল কিছু পোশাক আমরা কিনে ফেলেছিলাম। আর 8 মাসের শেষের দিকে এসে যখন জানতে পারি, তখন বেবির জন্য এক্স্যাক্টলি বেবির কোন জামাটি প্রয়োজন, কোন পোশাকটি প্রয়োজন, সেই মতো পোশাক কিনতে থাকি। কেউ বলেছেন ছেলে হবে, আবার কেউ বলেছেন মেয়ে হবে। তো এমনভাবে তো আর বলা এখন সম্ভব নয় যে কজন ছেলের কথা বলেছেন আর কজন মেয়ের কথা বলেছেন। তবে আমি এটা বিশ্বাস করি যে আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, আর ছেলে হবে কি মেয়ে হবে সেটা আসলে কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হলো একটি সুস্থ সন্তান। পৃথিবীতে এমন অনেক দম্পতি আছেন যারা মাথা খুঁটে মরে গেলেও তারা একটা সন্তান লাভ করতে পারছেন না। তাই আমি মনে করি আমার ছেলেই হতে হবে অথবা আমার মেয়েই লাগবে, এরকম চিন্তাধারা আগে থেকেই মনের মধ্যে পোষণ করা খুবই একটি নিম্নমানের ব্যাপার। আমার অনেক কাছের মানুষরাই বিশ্বাস করতেন না যে এত দেরিতে আমরা জানতে পেরেছি বেবির জেন্ডার। হ্যাঁ, এটা অনেক সময় হয়, বেবির পজিশন, বেবির কি মুভমেন্ট রয়েছে সেই মতো অবস্থায় ডক্টর অনুমান করেন। তবে জাপানিজ ডক্টরদের মানসিকতা এমন হয়ে থাকে, তারা কখনোই সম্পূর্ণভাবে ওই 100% কখনোই বলে দেন না যে না ছেলেই হবে অথবা মেয়েই হবে। তারা সবসময় বলেন 70% চান্স রয়েছে যে হ্যাঁ বাচ্চাটি ছেলে অথবা মেয়ে। তারা বলেন জন্মের সময়ও এটি বদলে যেতে পারে। তবে সবকিছুর ঊর্ধ্বে আমি এমন একটি দেশে থাকি যেখানে বেবির জেন্ডার রিভিল সম্পূর্ণ আইনত বৈধ, এবং অনেকেই সেটা রিভিল করেন খুব আনন্দের সাথে। তাই আমিও চেষ্টা করব, হয়তো অনেক লোকজন ডেকে ঘটা করে নয়, তবে স্মৃতিগুলোকে আজীবনকাল ধরে রাখার জন্যই আমরা নিজেরাই ছোট্ট করে হলেও আমাদের বেবির জেন্ডার রিভিল পার্টি বাড়িতেই অর্গানাইজ করব। বেশ, চলুন এই অবধি তাহলে কথা থাকলো। আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।